লঘু অ্যাসিড টক স্বাদযুক্ত হয় কেন এটা তো লিখছিলাম নাকি? ইয়েস স্যার। 12 তাহলে এগুলি তো বোধহয় পড়া হয়েছিল আমাদের, যে অ্যাসিডের সাথে অক্সাইডের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। এই নিয়ম দিছিলাম না, রাসায়নিক কিছু আহ, মানে নিয়ম। ইয়েস স্যার, 5টা। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন করলাম? স্যার বাসায় কারেন্ট গেছিল তো স্যার, বিকাল থেকে ছিল না স্যার কারেন্ট। আমারও গেছিল কেন? সারাদিন ঘন্টা ছিল না, সব জায়গায় কি এরকম হয়েছে নাকি জানলাম, জানি না। শীতের দিনে যদি কারেন্ট এত ডিস্টার্ব করে কেমন লাগে? হুম। আচ্ছা, এটা আরেকটা বই আমি শেয়ার করি। দেখতে পাচ্ছ বইটা? ইয়েস স্যার। এখন এই বইটা প্রথম প্রশ্ন লেখো যে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? একটু লেখো। সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? ঠিক আছে, কি বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? তাহলে লেখো যে আহ, বিশুদ্ধ অবস্থায় লিখবা বিশুদ্ধ অবস্থায় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না বলে। বিশুদ্ধ অবস্থায় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না বলে, এটা লিখবা। স্যার কোশ্চেনে কি ছিল আগে বলুন। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? তো এইচ প্লাস। H প্লাস। সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় অ্যাসিডের ধর্ম দেখায় না কেন? তাহলে উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না বলে। সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না বলে, বা H প্লাস আয়ন উৎপন্ন করতে পারে না বলে H প্লাস অ্যাকুয়াস দিতে হবে, যেরকম
সালফিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় H+ aqueous আয়ন উৎপন্ন করতে পারে না বলে। দেখো লিখতে পারছো কিনা এই পর্যন্ত আর কি। তারপরে তারপরে এটা একটু লেখো, দেখবা আর কি যে বলছে বিশুদ্ধ, একটু বুঝাই দিই তারপরে লিখবা আর কি। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ, মানে এই দুটো তরল পদার্থই, কিন্তু ওটার মধ্যে পানি নেই। বিশুদ্ধ অবস্থায় তারা তরলই, আসলেই তরল, আমিও দেখছি লাগে। হ্যাঁ, তাহলে বলছে এতে যৌগ দুটি আণবিক অবস্থায় থাকে। আণবিক অবস্থায় থাকা মানে কি, তখন তার সংকেত কি হয়? H+ aqueous plus SO4 minus aqueous নাকি H2SO4? আণবিক অবস্থায় যে সময় আছে H2SO4 it is in molecular state, not in ionic state. তাহলে H2SO4 সেই অবস্থায় তার সংকেত। তাহলে আয়নিত নয়, অর্থাৎ হাইড্রোজেনের উপস্থিত নেই। আয়নিত নয় মানে কি H+ আয়ন দিতে পারে না বলে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে না। এদেরকে পানিতে দ্রবীভূত করা মাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যে মাত্র পানিতে দ্রবীভূত করলো তখন H+ aqueous আয়ন উৎপন্ন করে এবং অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। এই হাইড্রোজেন আয়ন ভ্রাম্যমাণ বলে অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, তারপরে এই যে চারটা রিঅ্যাকশন আছে, চারটা রিঅ্যাকশন লিখে দিলেই আর কি তুমি দুইয়ের ভিতরে দুই পাবা বন্ধুরা লেভেলের জন্য। আর বলো স্যার, বলো। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড যদি আমাদের কি কোনো ক্ষতি করতে পারে? বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড হ্যাঁ পারে। তো H+ আয়ন তৈরি করে না তো। ওই যে আমাদের শরীরের ভিতরে জলীয় অংশ আছে, তো আমাদের মানে মানব দেহের হচ্ছে 75% হচ্ছে জল, আর মানে 4/3 হচ্ছে জল, বাদ বাকি তোমার মানে পার্সেন্টেজের ব্যাপার আছে। মানব দেহে জলের পরিমাণই বেশি, জলজ অংশ। তাহলে ওখানে যে 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 জায়গার ভিতরে জলজ অংশ আছে সেই জায়গার ভিতরে অ্যাটাক করে। যেমন হাতের উপরে পড়লো, হাতের উপরে পড়লে হাতের মধ্যে তোমার মনে করো যে অ্যাসিডটা মনে করো যে মানে কি হয়ে গেছে, তখন সে মানে সালফিক অ্যাসিড তো তোমার খুব মারাত্মক অ্যাসিড। ঠিক আছে, হাতের মধ্যে যে জলীয় অংশ আছে, জলীয় অংশের সাথে রিঅ্যাকশন করে তোমার 12টা বাজে। বুঝছো? হ্যাঁ স্যার। মানে তোমার বইলে রাখলাম কারণ কাছে ভুলবো, সেটা আবার বইলে ফেলবা কারণ যে না এটা তো বিশুদ্ধ অবস্থা থাকলে ক্ষতি করে না, তখন তো তুমি আবার ধরা খেলে। এজন্য তোমার মেইন কথাটা বলে দিলাম। সালফিউরিক অ্যাসিড স্ফটিক আকারে থাকতে পারে, সেটা হচ্ছে হেমি এক্সাইটেড সালফিউরিক অ্যাসিড। সেটা হচ্ছে H2SO4 সাথে 6.5 অণু পানি থাকে। কত অণু? 6.5 অণু পানি থাকে। তাহলে এটাও তুমি হাতের মধ্যে রাখলে এটাও তোমার, তারপরে তোমার হাতকে অ্যাটাক করবে। ঠিক আছে, স্ফটিক আকারে থাকে, তারপরে হাতকে অ্যাটাক করবে। স্যার সালফিউরিক অ্যাসিড স্যার গাড়ির কারখানায় কিসে ব্যবহৃত হয়? ব্যাটারি। আমরা যে আইপিএস এর যাদের বাসায় আছে, আইপিএস এর ব্যাটারি আছে না, ওই ব্যাটারির ভিতরে সালফিউরিক অ্যাসিড। বুঝলাম? Yes, sir. স্যার ওটার ব্যাখ্যা কতটুকু লাগবে? পুরোটাই লেখা যেটা আছে, নিজে থেকে শুরু করো। একটু লেখো তো তাসিন, কতদিন ধরে লিখতেছ না, অভ্যাস নাই। এই যে থেকে শুরু করে এখানে যে শেষ করো। দেখতে পাও? ইয়েস স্যার। লেখো লেখো একটু। স্যার কোন থেকে বললেন স্যার? এই বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড থেকে শুরু করবা, NO3- aqueous যে শেষ করবা। বিক্রিয়াগুলো সহ বিক্রিয়া সহ লিখতে হবে। একটা বিক্রিয়া আছে তো, H2SO4 এটা বিশুদ্ধ অবস্থা আছে, LD আমি বিশুদ্ধ বা লিকুইড অবস্থা বুঝবো। তার সাথে জল যোগ করলাম, তাহলে H2SO4 aqueous হয়ে গেল। H2SO4 aqueous পরবর্তীতে 2H+ aqueous plus SO4 aqueous হয়ে যাবে। একইভাবে HNO3 লিকুইড সেটা বিশুদ্ধ অবস্থায় আছে, পানি যোগ করলে HNO3 aqueous হয়ে যাবে। HNO3 aqueous সেটা H+ aqueous আর NO3- aqueous হয়ে যাবে। বুঝতে পারছো? বলো। ইয়েস স্যার। লিকুইড যা আছে, লিকুইড থাকলে তুমি কি বুঝবা? বিশুদ্ধ অবস্থা বুঝবো না? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, গুড। স্যার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? তোমাদের তাহলে কাদের অ্যাসাইনমেন্ট আসলে তোমাদের নাকি এখন যারা আছে মানে 22 ব্যাচ পরীক্ষা দিবে তাদের? একটা অ্যাসাইনমেন্ট স্যার ওটা তো বুঝতেছি। ম্যাথমেটিক্স গ্রুপে কি বাল ছালেগুলি দেয়, মানে
সরকারি এগুলি কোনো মানে আমার ওই যে মানে শ্যামল স্যারের মতো কথা মতো বলতে হয়। শ্যামল স্যার মাঝে মাঝে বলে যে বাল ছাল এগুলি কি করে না করে, ঠিক আছে? এই সমস্ত দিয়ে আমাদের করে এগুলি দিয়ে কিছু হবে? বলো না স্যার। পোলাপান শিখবে কিছু? ইটালিতে এত লোক মারা গেছে করোনা, ইটালিতে স্কুল কলেজ বন্ধ ছিল না। শ্যামল স্যারের ক্লাস পাও তোমরা? ইয়েস স্যার, আমরা হ্যাঁ দেখবো মাঝে মাঝে স্যার বলে কি বাল ছাল বলে না এভাবে? অনেক বলবো। হ্যাঁ এই তো, তাহলে এটা আর কি ইয়েস স্যার, শুনেছিলাম স্যার। স্যারের মতো করে বললাম আর কি আমি। স্যারের মানে স্যারের মানে ভালোই লাগে স্যারের কথাবার্তা আমার। এবং স্যার ডেডিকেটেড স্টুডেন্টদের জন্য। নিশ্চিত তোমরা স্বীকার করবে সেটি? অবশ্যই স্যার। এখন তো বুঝবা না, কয়েকদিন পরে বুঝবা। যে সময় নাকি কলেজে যাইবা তখন দেখবা হায় হায় আমি তো স্যারের মতো স্যার তো পাই না, তখন মনের মধ্যে কষ্ট করবে। তখন বারবার খালি আমার কাছে আসবে, এই খুবই যে স্যার আপনিও ক্লাস করতে ইচ্ছা করে। সব ক্ষেত্রে এটাই করে, পোলাপানে খালি বারবার করে স্যার আপনিও ক্লাস করতে ইচ্ছা করে, ভালো লাগে না বুঝলেন? স্যার নটরডেমের টিচাররা কি ভালো না? নটরডেম তো এখন নামে চলে অনেকটা, নটরডেমে তো এরকম টিচার আর নাই ভাই কোনো। যেমন আমি আমার ভার্সিটির কথা বলি, বুয়েটে তো অনেকটা নামেই চলে। বুয়েটে তো আমাদের সময় আমরা যে টিচার পাইছি ওই সমস্ত টিচার তো অর্পণও পাইনি। অর্পণে আমি জিজ্ঞেস করছিলাম যে অর্পণ তুমি কোন কোন টিচার পাইছো? অর্পণ পাইছো স্যারে, আমি কিছু কিছু টিচারের নাম বলছি, এর পাইছো ওরে পাইছো, ম্যাক্সিমাম অনেক টিচার পাই না। অর্পণ যেটি পাইছে সেগুলি হচ্ছে একদম নতুন টিচার হয়েছে, অতটা এক্সপিরিয়েন্স না এখনো। তাহলে সেই হিসেবে বলা যায় বুয়েটে নামে চলে। স্যার তাহলে ভালো কথা। খারাপ না ভালো, তোমার আর কি করতে হবে, মানে তোমার নিজের পরিশ্রম করে শিখে আসতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর স্যারেরা যদি ভালো থাকে তাহলে তোমাদের পরিশ্রম একটু কম হইতে বিষয়টা এই জায়গার ভিতরে, বুঝছো না? তাছে ইয়েস ইয়েস স্যার। স্যার। স্যারেরা যদি ভালো হয় তাহলে তোমাদের পরিশ্রম একটু কম হবে। যেমন বুয়েটের কিছু কিছু টিচার দেখুন এখন যেমন থাকবে, তারা মনে করে থিওরি পড়া যাবে না, বুয়েটে তো প্রাইভেট পড়ায় না স্যার, পড়াশোনা করতে যাবে তুমি একটু সমস্যা হবে। কিন্তু আবার কিছু কিছু টিচার আছে, আনোয়ার স্যার আমাদের স্যার ছিল, উনি স্ট্রাকচার পড়াতেন, উনি আবার আমাদেরকে বই থেকে অঙ্ক টঙ্ক করাতেন, থিওরি পড়াতেন, অঙ্ক করাতেন। স্যার প্রাইভেট পড়ায় না কেন? নিষেধ বা বললে ওনারা পড়াবে না, কারণ ওনারা তো কনসালটেন্সি করে অনেক টাকা আয় করে, তো এই জন্য পড়ানোর প্রয়োজন নেই। ওনাদের হচ্ছে কয়েকটা ফার্মে ওনাদের নাম টাম থাকলে ওনারা মান্থলি মনে করো প্রত্যেক ফার্ম থেকে যদি 1 লক্ষ টাকাও পায়, 8টা ফার্মের সাথে কানেক্টেড থাকলে 4 লক্ষ টাকা চলে আসবে তাদের। বিষয়টা এরকম। কিসের সাথে? হ্যাঁ, কিসের সাথে কানেক্টেড বললেন না? ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো আছে না, স্ট্রাকচারাল ফার্মগুলো, ইয়েস স্যার। তারপরে শাহ সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, এগুলির সাথে ওই যে যে সময় নাকি তোমার বিভিন্ন ধরনের হয় মানে মিটিং হয়, তখন ওরা বলে যে আমাদের বুয়েট থেকে এই প্রফেসর আমাদের সাথে আছে বা এই টিচার আমাদের সাথে আছে, মানে আমাদের জিনিসগুলো সবসময় সুপারভাইজ করে। তখন দেখা যায় যে একটা পার্টি থেকে অনেক অর্ডার তারা পায় কোম্পানিগুলি। এই জন্য এই যে শাহ সিমেন্ট, তারপরে বসুন্ধরা সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, এগুলি বুয়েটের স্যার থেকে কনসালটেন্সি রাখে, বলে যে স্যার আপনার আসতে হবে না, আপনি খালি আমাদের এখানে নামটা যে আমরা ইউজ করতেছি এই জন্য আপনাকে স্যার বেতন দিন। মাস যায় স্যার? বেসিক হ্যাঁ, এই একদম বসে বসে আর কি স্যার ইনকাম করে, তাদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন নেই। ঠিক আছে, কনসালটেন্সি করে ওনারা অনেক টাকা আয় করে। আর মাঝে যদি একদিন যাইতে হয় যায়, আবার অনেক টিচার আছে বিদেশে ক্লাস নেয়, মাসে দেখা যায় উনি 10 দিন বিদেশে থাকে আর 10 দিন হয়তো দেশে থাকে, এরকম আছে। লেকচার দেয় বিদেশে, বিদেশে লেকচার দেয়, অনেক টাকা আয় করে। সুবিধা আছে মাল্টিপল বিষয়টা। অনেক আইডিয়া করতে পারে। আমাদের ডক্টর শামীমুজ্জামান বসিনে উনি একটা সাইটে ভিজিটে গেলে 1 ঘন্টার জন্য ভিজিটে গেলে ওনার ফিস হচ্ছে 1,25,000 টাকা। তোমাকে একটা সাইটে যে খালি উনি একটু দেখবে কোথায় সব কিছু কাজ ঠিকঠাক মতো চলতেছে কিনা, ওখানের জন্য ওনার ফিস হচ্ছে 1,25,000 ছিল আমাদের সময়। আমাদের সময় আমাদের মানে প্রফেসর ছিলেন পড়াতেন।
ডক্টর শামীম জেড বসুনিয়া। One of the best teachers of my life. না, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, পরে ওনাকে আবার কোন একটা ভার্সিটির দায়িত্ব জেনে দিয়েছিল। অনেকবার পত্রিকা ছবি আসছে। আমাদের সময় যে ছবি ছিল তখন তো ওনার দাড়ি ছিল না, পরে দেখলাম স্যারের দাড়ি রেখেছে। স্যার হচ্ছে রংপুরের, আর স্যারের বউ হচ্ছে বরিশালের। স্যার কোন জায়গার? রংপুর। মারাত্মক টিচার, মারাত্মক টিচার। One of the best teachers I have ever seen in my life. উনি একজন। ওনার মধ্যে যদি বুয়েটের প্রত্যেকটা টিচার পড়াইতে পারতো ক্লাসে, তাহলে যে যেই বিষয়ে পড়ায় ওই পোলাপান ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যেত। স্যারের দক্ষতা মাই গুডনেস অন্যরকম। সারা ফাইলিং টেলিং আছে না, যে কেমনে তোমার ফাউন্ডেশনে ফাইলিং করতে হয়, তারপর এগুলি করতে হয়, আরসিসি ফাইলিং, এগুলি আছে না বিষয়। ইয়েস স্যার। আচ্ছা লেকশন কি? ইয়েস স্যার হয়েছে। ইয়েস স্যার, একটু সময় দেন। দেরি কেন নাসিউল? স্যার নেট সমস্যা ছিল। সব জায়গায় নেট সমস্যা হচ্ছে, দিলেন বুঝতেছি না কাহিনী। ওরা মনে হয় ওই ধরনের একটা বিপর্যয় দেখানোর জন্য রেডি হয়েছে। তো সকালবেলা আমারও গেছিল স্যার, বলছিল যে সিটি কর্পোরেশন থেকে নাকি স্যার লাইন কেটে দিচ্ছে। সিটি কর্পোরেশন থেকে লাইন তো কাটছিল একবার, তো পরে তো বন্ধ করলো না আবার কাটা। কারণ কাটলে তো ব্যাংকগুলো চলবে না, ব্যাংকগুলো তো ওয়াইফাই দিয়ে চলবে। আচ্ছা কারো লেখা বাকি আছে মনে হয় না? কয়টা লিখো? লেখো এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা করো। এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা করো। অনুধর্ম দুই থাকবে। এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা করো। লিখছো কিনা বলো? হ্যাঁ স্যার হয়েছে। এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে লেখো যে তাই লেখো যে পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড। লেখো পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড, পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড
পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করতে পারে না। পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করতে পারে না। পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করতে পারে না। লিখছো কিনা? পানির অনুপস্থিতিতে বিশুদ্ধ অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করতে পারে না। ইয়েস স্যার। পরে চলে যাও। পরে আমি প্রথমে আমাকে একটু বলতে হবে এইভাবে লিখবা অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ব্র্যাকেটে সংকেত লিখো C6H8O7। অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ব্র্যাকেটে কি লিখবা C6H8O7। লিখছো? Yes, sir. স্যার C6H8O7 কার্বন 6টা, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 7টা, ব্র্যাকেট ক্লোজ। অনাদার সাইট্রিক অ্যাসিডের ব্র্যাকেট লিখবা C6H8O7, ব্র্যাকেট ক্লোজ। ক্রিস্টালের উপর শুষ্ক, এই যে ক্রিস্টাল বানান এখানে, ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে অনাদার সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। অনাদার সাইট্রিক অ্যাসিডের ব্র্যাকেটে C6H8O7 ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। অনাদার সাইট্রিক অ্যাসিডের C6H8O7 ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। ইয়েস স্যার তারপর পরিবর্তন পরিলক্ষিত হয় না, ডাইদি লিখতে হবে। এর কারণ হচ্ছে করালের পর কি বললেন? করালে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। লিখেছো? Yes, sir. ডাইরি লিখো। এর কারণ হচ্ছে অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে কোনো হাইড্রোজেন, কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। এর কারণ হচ্ছে অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। H+ অ্যাকুয়াস যেমনি লিখবা। এর কারণ হচ্ছে অনাদ্র সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। স্যার অন্যান্য সাইট্রিক অ্যাসিডের আয়ন নেই। হ্যাঁ, এই কারণ হচ্ছে অনাদার সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে আয়ন নেই, ক্রিস্টালে কোনো হাইড্রোজেন আয়ন নেই, কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। এর কারণ হচ্ছে অনাদার সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। H+ অ্যাকুয়াস যেমনি লিখতে হবে, নিচে যেটা দেখাচ্ছি। এর কারণ হচ্ছে অনাদার সাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালে কোনো H+ অ্যাকুয়াস আয়ন নেই। লিখছো? ইয়েস স্যার তাহলে হাইড্রোজেন ডাই দিয়ে লিখতে হবে যে ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়। ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়। ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়। ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়, যা আয়নীকরণ নামে পরিচিত। স্যার ওইলেন ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়, যা আয়নীকরণ নামে পরিচিত। লিখছো? ক্রিস্টালটিতে পানি যোগ করার সাথে সাথে H+ অ্যাকুয়াস আয়ন দেয়, যা আয়নীকরণ নামে পরিচিত। লিখছো এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার লিখবা যে
উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। লিখছো? Yes, sir. উৎপন্ন H+ অ্যাকুয়াস আয়নের কারণে তখন এটি অ্যাসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে। দায়দের উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। স্যার সংকেত লিখতে হবে। হ্যাঁ, আমি বলবো সংকেত, ওই পর্যন্ত লেখা হবে। উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। সাইট্রিক অ্যাসিডের সংকেতটা বলে দিব। বলো এই পর্যন্ত লিখছো কিনা? কার্বনিক অ্যাসিডের পর কি লিখবেন? ইয়েস স্যার। উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। স্যার আপনি গত ক্লাসে বলেছিলেন না যে অ্যাসিডগুলোর নামে সংকেত দিয়ে দিবেন সবগুলো। হ্যাঁ, দিব। আটটা কি 9টার মধ্যে অ্যাসিড আছে, তো সবগুলি দিয়ে দিন, গাঠনিক সহ দিয়ে দিন। উল্লেখ্য যে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। লিখছো এটা? ইয়েস স্যার। তারপরে লিখো তাহলে। প্রথমে এইচের আয়নীকরণ দেখো, সাইট্রিক অ্যাসিডের লেখো C6H8O7, C6H8O7 লিখছো? ইয়েস স্যার। Yes, sir. ব্র্যাকেটে লেখো AQ মানে অ্যাকুয়াস। AQটা নিচে দিও না, কিন্তু পাশাপাশি দিতে হবে। নিচে দেওয়াটা ভুল, বইতে যেমনি আছে ওমনি দিতে হবে। C6H8O7, তারপরে ব্র্যাকেটে লেখো অ্যাকুয়াস, তারপরে তীর চিহ্ন দাও। দিছো তীর চিহ্ন? হ্যাঁ স্যার। তারপরে এখানে যেভাবে লেখো 3H+ অ্যাকুয়াস, 3 দাও এখানে, H+ এর আগে একটা 3 দিবা। 3H+ অ্যাকুয়াস, এটার মধ্যে করে লিখবা, খালি H+ এর আগে একটা 3 দিবা। পারবা না? Yes, sir. 3H+ অ্যাকুয়াস প্লাস দাও, এই প্লাসটা দাও, স্যার দিয়েছি। প্লাস দিয়ে লেখো C6H5O7 উপরে 3 মাইনাস অ্যাকুয়াস। C6H5O7 উপরে দিবা, মানে উপরে ডান দিকে উপরে দিবা 3 মাইনাস, ব্র্যাকেটে দিবা অ্যাকুয়াস। বুঝলা? বলো। ইয়েস স্যার। স্যার নিজ দিয়ে কি নামগুলো লিখে Yes, দিবেন? sir. হ্যাঁ, নিচ দিয়ে নাম লেখো। তাহলে C6H8O7 এর নিচে লেখো সাইট্রিক অ্যাসিড, আর C6H5O7 3 মাইনাস অ্যাকুয়াস, এটা নিচে লেখো সাইট্রিক অ্যাসিড। নিচে নাম লেখো। স্যার সাইট্রিক অ্যাসিডের সংকেতটা স্যার আরেকটু বলবেন? সাইট্রিক অ্যাসিড হচ্ছে C6H8O7, কার্বন 6টা, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 7টা। ব্র্যাকেটে দিতে হবে AQ, তারপরে তীর চিহ্ন দিয়ে 3H+ অ্যাকুয়াস প্লাস C6H5O7 3 মাইনাস, তারপরে সাইড দিয়ে অ্যাকুয়াস। C6H8O7 এর নিচে লিখতে হবে সাইট্রিক অ্যাসিড, আর C6H5O7 3 মাইনাস এর নিচে লিখতে হবে সাইট্রেট আয়ন। লিখছো? Yes, sir. তারপর ইথানোয়িক অ্যাসিড এটা আসে, তার নিচে লেখো, একটু মানে ফাঁকা ফাঁকা করে লিখো যাতে নিচে লেখার জায়গা থাকে। লেখো CH3COOH, CH3COOH, C, তারপরে হাইড্রোজেন 3টা, তারপরে C, তারপরে ডাবল ও, তারপরে H, CH3COOH ব্র্যাকেট লিখো অ্যাকুয়াস।
লিখছো? Yes, sir. তারপরে তীর চিহ্ন দাও। Yes, sir. তীর চিহ্ন দিয়ে লেখো H plus aqueous plus CH3 C double minus aqueous। স্যার H প্লাস aqueous পরে কি লিখবো? স্যার H প্লাস aqueous এর পরে কি? CH3COO। CH3 C double মানে CH3 COO তারপরে উপরে মাইনাস পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে aqueous। H plus aqueous plus CH3 C double minus ফার্স্ট ব্র্যাকেট দিয়ে aqueous। তাহলে CH3 C double minus এর নিচে লিখবা ইথানয়েড আয়ন, ইথানয়েড। রস্যই থাকাটা 9 29 তে কাটলো ইথানয়েড আয়ন আর CH3 C double এর নিচে লিখবা ইথানোয়িক অ্যাসিড। লিখছো? স্যার COOH স্যার এভাবে যাবে না। কিভাবে? না স্যার ঠিক আছে স্যার, ভুল ভাবছিলাম। না ওখানে তুমি CH3 থেকে হাইড্রোজেনটা আনতে পারবে না, কারণ CH3 এর সাথে যে হাইড্রোজেনটা সেটা কার্বক্সিল গুলোকে হাইড্রোজেন আয়ন, এইজন্য ওখান থেকে আনতে পারবে না, তোমাকে আনতে হবে COOH থেকে। এইজন্য ওখান থেকে H কমবে। CH3 থেকে তুমি যদি চিন্তা করো যে CH2 তারপর COOH লিখবা, যে হাইড্রোজেন এটা কমাই দিলা, সেটা হবে না, কারণ হাইড্রোজেন আয়নটা যে আসবে সেটা কার্বক্সিল আয়ন থেকে আসবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে ইথানোয়িক অ্যাসিড লিখছো, ইথানোয়িক অ্যাসিডের নাম লিখছো কিনা, ইথানয়েড আয়ন লিখছো কিনা? হ্যাঁ স্যার। পরে লিখো কার্বনিক অ্যাসিডের জন্য লিখো H2CO3, হাইড্রোজেন দুইটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা, H2CO3 ব্র্যাকেটে দাও aqueous, H2CO3 ব্র্যাকেটে দিবা aqueous। জি স্যার। ইয়েস স্যার। তারপরে লিখো 2H plus aqueous, 2H plus এ যেমনি লিখবে যে সালফিক অ্যাসিডের মতো করে 2H plus aqueous plus CO3 2 minus aqueous। এর উপরের জায়গায় CO3 লিখে দাও, তাইলে হবে H2CO3 তীর চিহ্ন দিবা 2H plus aqueous plus CO3 2 minus aqueous। তাহলে H2CO3 এর নিচে লিখবা কার্বনিক অ্যাসিড আর CO3 2 minus aqueous এর নিচে লিখবা কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন। লিখছো বলো? Yes, sir. লিখছি। স্যার CO3 2 মাইনাস নিচে কি লিখবো? কার্বনেট আয়ন, কার্বনেট স্যার ট না ট? ট হবে, কার্বনেট না। ডর কি বেশিরভাগ ক্ষেত্রে যোগের ক্ষেত্রে হয়, আয়নের ক্ষেত্রে বেশিরভাগ ট হয়। স্যার ইথানয়েড ওখানে তো ট না? ওখানে ওটা হয়। খুব রেয়ার কেস যে তোমার ড হয়, যেমন সালফাইড আয়নের ক্ষেত্রে আমরা ড দিই, অক্সাইড আয়নের ক্ষেত্রে ড দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট হয়। ঠিক আছে? ইয়েস স্যার। তাইলে গেল সেটা। আর সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এটা লিখেছিলাম। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? নো স্যার। লিখিয়েছিলেন? লেখানো হয়েছিল, মানে আমি নোটে দিছিলাম বা এরকম কিছু? না স্যার, নোটে দেন লেখানো আছে। এমনি লেখানো হয়েছিল না? হয়েছিল, কবে হয়েছিল সেটা? ও স্যার, এমনিও লেখানো হয়নি। আচ্ছা, এমনিও হয় নাই। তা তোমাদের বই যে ধারণা আছে, দেন ধারণা, এটা তো ভালো না। সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, তোমাদের বইতে যেটা আছে এটা ভালো না। তো দেখাই তোমাদের বইটা আমি।
এটা আর কি আমি মানে 2 বছর আগে আমি আর দীপক স্যার নতুন দেখলাম, আসলে এগুলি আমরা দেখিনি। তাহলে এটা তো খুব বেশি আসে। আর পনের স্যারের ক্লাস যারা হয়তো জানেন, স্যার এটা অনেক বেশি ডিসকাস করে। প্রশ্ন লেখো, সকল খারি খারাপ কিন্তু সকল খারাপ খান নাই কেন? এটা লেখো, এটা আসবেই পরীক্ষায়। নিচে ক্লাসে পড়ছে, এখন তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবে না, আসবে। সকল খারি খারাপ কিন্তু সকল খারাপ খান নয়, ব্যাখ্যা করো। লিখছে কিনা কম? হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে লেখো, সবাই কি বলবেন? প্রশ্নটা হচ্ছে সকল খারি খারাপ কিন্তু সকল খারাপ খান নয় কেন? ব্যাখ্যা করো। এটা ছিল কোশ্চেন। ইয়েস স্যার লিখেছি। তাইলে তাহলে হচ্ছে স্যার এটা কি 2020 সালের বই? না, এটা হচ্ছে 2018 এডিশন তোমাদের বই। ওই 2020 নাকি? আমি তো আমার লেটেস্ট বই তো নাই। 2020 তাহলে না? ইয়েস স্যার, ওটা লেখা। ও এটা হচ্ছে দাখিলের বই, দাখিল মাদ্রাসার বই। ঠিক আছে, দাখিল কেমিস্ট্রি মানে মাদ্রাসা ভাষা, এই জন্য মনে হয় এটা আসে 20 এ। আর এমনি কেমিস্ট্রি বইটা যেটা আছে এটা হচ্ছে 18 ভাষা। দাখিলের বইটা দাখিল এবং আমাদের মধ্যে পার্থক্য কি? দাখিল আর তোমাদের মধ্যে পার্থক্য নেই, তোমাদের বইয়ের মধ্যে কিছু কিছু জায়গায় ভুল বেশি আছে, আর দাখিলের মধ্যে বেশিরভাগ জায়গায় কারেক্ট আছে। স্যার ওই বইয়ে লেখা অনেক ছোট ছোট। কোনটা? দাখিলের বই। না, সেম কন্টেন্টে কোনো ডিফারেন্স নেই খুব একটা। ইয়েস স্যার, কন্টেন্টটা কি স্যার, লেখাগুলো ছোট। তাইলে লিখো যে দেখো এখানে লিখছে হাইড্রোক্সাইড হবে, এই একটা কি হবে? নো স্যার। হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড হবে। তাহলে উত্তর লেখো যে আচ্ছা এটাই লেখো, ধাতু বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয়, তাই হচ্ছে ক্ষার। তাদেরকে ক্ষার বলে এমনি দিও না, বলবো তাই হচ্ছে ক্ষার। ধাতু বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয়, তাই হচ্ছে ক্ষার। ধাতু বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয়, তাই হচ্ছে ক্ষার। লিখছো? লেখো আর কি। ধাতু বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয়, তাই হচ্ছে ক্ষার। ইয়েস স্যার লিখেছি। তারপরে লিখো যে লিখবা যে এখানে একটু সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম, এত বেশি না লিখে। তাহলে লেখো যে কোন, আচ্ছা লেখো এটাই লেখো, কোন জায়গায় ক্ষার হবার জন্য দুটি শর্ত রয়েছে। এটা লেখো, কোন জায়গায় ক্ষার হবার জন্য দুটি শর্ত রয়েছে।
কোন যোগের ক্ষার হবার জন্য দুইটি শর্ত রয়েছে। হাইফেন দাও, হাইফেন দিয়ে 1 নাম্বার লেখো যোগটিতে হাইড্রোক্সাইড OH মাইনাস যৌগমূলক থাকতে হবে এবং 2 নাম্বার দিয়ে লিখবো ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। এটা লেখো, এখানে খালি হাইফেন দিবে। তাড়াতাড়ি করো, আমার মানে মিটিং আছে আবার। কোন যোগের ক্ষার হবার জন্য দুইটি শর্ত রয়েছে, হাইফেন দিয়ে 1 নাম্বার দিয়ে লিখবা যোগটিতে হাইড্রোক্সাইড OH মাইনাস যৌগমূলক থাকতে হবে এবং 2 নাম্বার ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। লিখছো কিনা? যোগটিতে হাইড্রোক্সাইড OH মাইনাস যৌগমূলক থাকতে হবে এবং 2 ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। লিখছো? কিন্তু এটা Yes, sir. लिखिए। পরে পরে চলে যাও। পরে পরে লিখো যে উদাহরণ হিসেবে বলা যায় যে উদাহরণ হিসেবে বলা যায় যে উদাহরণ হিসেবে বলা যায় যে কমা NaOH একটি ক্ষার NaOH একটি ক্ষার উদাহরণ হিসেবে বলা যায় যে NaOH একটি ক্ষার উদাহরণ হিসেবে বলা যায় যে NaOH একটি ক্ষার সেমিকোলন উদাহরণ হিসেবে বলা যায় যে NaOH একটি ক্ষার সেমিকোলন এগুলো লিখতে হবে কেননা এতে OH মাইনাস যৌগমূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। কেননা এতে OH মাইনাস যৌগমূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। উদাহরণ হিসেবে বলা যায় যে NaOH একটি ক্ষার সেমিকোলন কেননা এতে OH মাইনাস যৌগমূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। উদাহরণ হিসেবে বলা যায় যে NaOH একটি ক্ষার সেমিকোলন কেননা এতে OH মাইনাস যৌগমূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। লিখছো? Yes, sir. তাই লিখো কিন্তু কিন্তু FeOH2 কিন্তু FeOH2 যৌগটিতে OH মাইনাস যৌগমূলক থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয়। কিন্তু FeOH2 যৌগটিতে OH মাইনাস যৌগমূলক থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয়। কিন্তু FeOH2 যৌগটিতে OH মাইনাস যৌগমূলক থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয়। কিন্তু FeOH2 যৌগটিতে OH মাইনাস যৌগমূলক থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয়। লিখছো? Yes, sir. Yes. FeOH2 যৌগটিতে OH মাইনাস যৌগমূলক থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয়। তাই লিখতে হবে তাই এটি শুধুই ক্ষারক কমা ক্ষার নয়। 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 লিখছো? Yes, sir. তারপরে লিখো আবার CaO একটি Yes, ক্ষারক sir. আবার CaO একটি ক্ষারক আবার CaO একটি ক্ষারক কিন্তু ক্ষার নয় কেননা এতে OH মাইনাস যৌগমূলক নেই। আবার CaO একটি ক্ষারক কমা ক্ষার নয় কারণ এতে OH মাইনাস যৌগমূলক নেই।
আবার সিএও একটি ক্ষারক, ক্ষার নয়, কারণ এতে ওএস মাইনাস যোগমূলক নেই। আবার সিএও একটি ক্ষারক, ক্ষার নয়, কারণ এতে ওএস মাইনাস যোগমূলক নেই। Yes or no? তাই দেখো প্রকৃতপক্ষে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হলো ক্ষার। প্রকৃতপক্ষে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হলো ক্ষার। প্রকৃতপক্ষে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হলো ক্ষার। প্রকৃতপক্ষে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হলো কি? ক্ষার। হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হলো ক্ষার। তাই লিখবা, তাই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কত সুন্দর করে উত্তর লিখছে, এখানে ল্যাঙ্গুয়েজ আমি কতটা বুঝাইতেছি, আর এখানে কেমনে লিখছে। তাই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। হয়েছে? Yes, sir. ঠিক আছে, আমার মিটিং আছে, তো আই হ্যাভ টু স্টপ, মানে ফিনিশ দ্য ক্লাস নাও। মানে তোমাদের মানে ওয়েডনেসডে মধ্যে তোমাদের মানে হতে হবে, জয়েন হতে হবে ওয়েডনেসডে।